নমস্কার। আজকের এই সাহিত্য বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, বাংলা সাহিত্যে এমন অনেক গল্প আছে যা আমাদের মন ছুঁয়ে যায়, তাই না? আজ আমরা ঠিক সেরকমই একটা মাস্টারপিস নিয়ে কথা বলবো। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী। এই গল্পটা না শুধু একটা হাতির গল্প নয়, এটা মানুষের দম্ভ, সময়ের নিষ্ঠুর পরিবর্তন আর একটা অবলা প্রাণীর সাথে মানুষের যে কি অদ্ভুত একটা আত্মার টান তৈরি হতে পারে তার একটা জ্বলজ্বন্ত প্রমাণ। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা গল্পের গভীরে ঢোকা যাক। আচ্ছা ভাবুন তো, কেউ বলছে দাদামশাই যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। একটু অবাক লাগছে না শুনে? এই কথাটা কিন্তু গল্পের একদম শেষের দিকের একটা মর্মান্তিক ইঙ্গিত দেয়। একটা অবলা প্রাণী যে কথা বলতে পারে না, তার মনেও যে কতটা অভিমান, কতটা গভীর আবেগ থাকতে পারে, নাতনির বলাই একটা লাইন যেন সবটা বুঝিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই কান্নার কারণটা কি? কেন তাকে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছিল? এই কেনর উত্তরটা খুঁজতেই আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে, মানে গল্পের একদম শুরুতে ফিরে যেতে হবে। ২,০০০ টাকা। আজকের দিনে হয়তো খুব একটা বড় অঙ্ক নয়, কিন্তু সেকালের কথা ভাবলে এটা ছিল আক্ষরিক অর্থেই একটা বিশাল ব্যাপার। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এই বিশাল পরিমাণ টাকাটা কোনো ব্যবসায়িক লাভের জন্য বা দরকারি কাজে খরচ করা হয়নি। খরচ করা হয়েছিল নিছকই অহংকার আর নিজের ইগোকে সন্তুষ্ট করার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু নিজের দম্ভ বজায় রাখতে গিয়ে এই টাকাটা জলের মতো খরচ করা হয়। আর সত্যি বলতে কি, এখান থেকেই এই পুরো ট্র্যাজেডিটার বীজ পোঁতা হয়েছিল। তো ব্যাপারটা শুরু হলো পীরগঞ্জের বাবুদের বাড়ির একটা বিয়ের নেমন্ত্রণ থেকে। গল্পের প্রধান চরিত্র হলেন জয়রাম মুখোপাধ্যায়। উনি সেকালের একজন দারুণ প্রতাপশালী নামকরা মুক্তার। তো জয়রামবাবু চাইলেন মহারাজ নরেশচন্দ্রের হাতিতে চড়ে একদম রাজকীয় কায়দায় সে বিয়েবাড়িতে যাবেন। মহারাজের কাছে হাতি ধার চাইলেন তিনি, কিন্তু মহারাজ মুখের ওপর না করে দিলেন। ব্যাস, ক্ষুব্ধ জয়রাম তো অপমানে একদম জ্বলে উঠলেন। সাধারণ গরুর গাড়িতে তিনি কিছুতেই যাবেন না। সেই রাগের মাথায় নিছক জেদের বসে তিনি কি করলেন জানেন? বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে রাতারাতি কিনে ফেললেন আস্ত একটা মাদি হাতির বাচ্চা। ভাবা যায়? জয়রামের দম্ভটা একবার জাস্ট খেয়াল করুন। তিনি বলছেন, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিয়েতে আমার যাওয়াই হবে না। বুঝতে পারছেন জেদটা কোন পর্যায়ে? এই একটা লাইন জয়রাম মুক্তারের প্রবল অহংকার আর সামাজিক মর্যাদাবোধের একটা পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরে। মহারাজের ওই সামান্য একটা না তার ইগোতে এতটাই আঘাত করেছিল যে তিনি নিজের সামর্থ্য বা ভবিষ্যৎ কোনো কিছুর তোয়াক্কা না করেই এমন একটা জীবন বদলানোর সিদ্ধান্ত নিয়ে বসলেন। তবে হ্যাঁ, হাতিটা যেদিন বাড়িতে এলো সেদিনের দৃশ্যটা কিন্তু ছিল একেবারে অন্যরকম। ভারী চমৎকার একটা পরিবেশ। হাতির নাম দেওয়া হলো আদরিণী। সে বাড়িতে পা রাখতেই পাড়া প্রতিবেশী সব ভেঙে পড়ল দেখতে, যেন বাড়ির নতুন বৌমা এসেছে। কপালে তেল সিঁদুর পরিয়ে, শাঁখ বাজিয়ে, ধামায় করে চাল কলা খাইয়ে তাকে বরণ করে নেওয়া হলো। আর জানেন, খুব অল্প সময়ের মধ্যেই এই আদরিণী পুরো পরিবারের চোখের মণি হয়ে উঠল। একেবারে আদরের মেয়ে যাকে বলে। কিন্তু সময় তো আর একরকম থাকে না, তাই না? সময়ের সাথে সাথে গল্পের প্রেক্ষাপট এমনভাবে বদলে যায় যে অবাক হতে হয়। একটু ভেবে দেখুন, টানা ২০ বছর ধরে জয়রাম ছিলেন একজন সফল, ভীষণ প্রভাবশালী মুক্তার। সেই প্রতিপত্তি আর সুনামের অহংকারেই তো তিনি আদরিণীকে কিনেছিলেন। কিন্তু এরপর কাটল মাত্র ৫টা বছর, আর এই ৫ বছরেই পুরো দৃশ্যপট পাল্টে গেল। নতুন শিক্ষিত আইনজীবীরা আসতে শুরু করল, আর জয়রামের মতো সেকালের মুক্তারদের কদর হু হু করে কমতে লাগল। তিনি এসে পড়লেন চরম দারিদ্র্যের মুখে। মানুষের ভাগ্য যে কত দ্রুত, কত অপ্রত্যাশিতভাবে পাল্টে যেতে পারে, এটা তারই একটা নিখুঁত উদাহরণ। ব্যাপারটা আসলে কি দাঁড়ালো বলুন তো? এখানে দুটো একেবারে আলাদা যুগের একটা দারুণ দ্বন্দ্ব ফুটে উঠেছে। একদিকে জয়রামের পুরনো যুগ, যেখানে তার অনেক অভিজ্ঞতা আছে, সমাজের নামডাক আছে, কিন্তু ইংরেজি শিক্ষাটা নেই। অন্যদিকে নতুন যুগ, যেখানে সদ্য পাশ করে বেরোনো ইংরেজি জানা ঝকঝকে উকিলরা এসে আদালতের রাশ নিজেদের হাতে তুলে নিচ্ছেন। সময়ের এই যে নির্মম নিষ্ঠুর পরিবর্তন, এর সাথে জয়রাম কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারলেন না। আর ঠিক এই কারণেই তিনি ধীরে ধীরে একটা চরম আর্থিক সংকটের অন্ধকূপে তলিয়ে গেলেন। এই প্রসঙ্গে গল্পের একটা ভারী অদ্ভুত কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা না বললেই নয়। একটা খুনের মামলায় জয়রাম নিজের মক্কেলকে নির্দোষ প্রমাণ করে ফেললেন। তার এই অসাধারণ দক্ষতা দেখে স্বয়ং ব্রিটিশ জজ সাহেব মুগ্ধ হয়ে তাকে উকিল বলে সম্বোধন করে বসেন। তখন জয়রামের উত্তরটা কি ছিল জানেন? উত্তরটা শুনলে মনটা ভারী হয়ে যায়। তিনি বলেছিলেন, আমি উকিল নই, আমি সেকালের নিয়মের একজন মূর্খ মুক্তার মাত্র, আমি ইংরেজি জানি না। এই কথাটার মধ্যে জয়রামের একটা ট্র্যাজিক উপলব্ধি লুকিয়ে আছে। তিনি যেন নিজেই বুঝতে পারছিলেন তিনি বড্ড সেকেলে হয়ে গেছেন, তার সময় ফুরিয়ে এসেছে।
এদিকে তো চরম আর্থিক অনটন। জয়রাম একদম দিশেহারা। তখন বন্ধুদের পরামর্শে তিনি ঠিক করলেন আদরিনীকে ভাড়ায় খাটাবেন। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ব্যাপারটা অত সহজ ছিল না। বিজ্ঞাপন দেওয়া হলো ঠিকই, মাঝে মাঝে ভাড়াও জুটল, কিন্তু জানেন কি সেই ভাড়া থেকে মাসে কত আয় হতো? মাত্র 15 থেকে 20 টাকা। ভাবুন একবার, এই সামান্য কটা টাকায় তার ওই বিশাল পরিবারের পেট চালানো, তার উপর এত বড় একটা হাতির প্রতিদিনের খোরাকি জোগানো, এটা আক্ষরিক অর্থেই অসম্ভব ছিল। আর ঠিক এই সময় যেন মরার উপর খাড়ার ঘা, একটা চরম সংকট এসে উপস্থিত হল। বড় নাতনি কল্যাণীর বিয়ে ঠিক হয়েছে, আর তার জন্য চাই বিপুল পরিমাণ অর্থ। এবার জয়রাম কি করবেন? কোনো উপায় না দেখে একদিকে সংসারের হাঁড়ি চড়াতে আর অন্যদিকে নাতনির বিয়ের খরচ সামলাতে জয়রামকে একটা বুক ভাঙা সিদ্ধান্ত নিতে হল। তিনি স্থির করলেন তার নিজের প্রাণের চেয়েও প্রিয় আদরিনীকে, হ্যাঁ, তাকেই বিক্রি করে দেবেন। ওই যে আমরা একদম শুরুতে আদরিনীর কান্নার কথা বলেছিলাম না, এবার বুঝতে পারছেন তো কারণটা কি ছিল? যেদিন আদরিনীকে বিক্রি করে দেওয়া হলো, বাড়ি ছেড়ে যাওয়ার সময় সে অঝরে কাঁদতে লাগল। জয়রামের কিন্তু সাহস হয়নি তার সামনে গিয়ে দাঁড়ানোর। তিনি আক্ষেপ করে বলেছিলেন, ও তো অন্তর্যামী, ও ঠিক বুঝতে পেরেছে এ বাড়িতে আর ফিরে আসবে না। লজ্জায়, দুঃখে, কষ্টে জয়রাম সেদিন নিজেকে নিজের ঘরের ভেতর বন্দি করে রেখেছিলেন। নিজের মেয়ের মতো যাকে ভালোবেসেছেন তার এই বিচ্ছেদ তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এর পরের ঘটনাটা সত্যি বলতে কি ভীষণ মর্মান্তিক। বাড়ি থেকে মাত্র 7 ক্রোশ দূরে গিয়ে একটা আমবাগানের ভেতর আদরিনী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। সে আর এক পাও এগোতে রাজি হল না। সাথে থাকা মাহুত সারা রাত ধরে অনেক চেষ্টা করল, অনেক চিকিৎসা করল, কিন্তু না, কোনো লাভ হল না। আসলে আদরিনীর এই অসুস্থতা তো কোনো সাধারণ শারীরিক রোগ ছিল না, এটা ছিল বুক ফাটা অভিমান। প্রিয় মানুষকে ছেড়ে আসার যে কি নিদারুণ কষ্ট, এটা ছিল সেই হৃদয় ভাঙারই একটা চরম শারীরিক প্রকাশ। খবরটা পেয়ে জয়রাম আর স্থির থাকতে পারলেন না। পাগলের মতো ছুটে গেলেন সেই আমবাগানে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। ততক্ষণে সব শেষ। বিশাল আদরিনীর নিষ্প্রাণ দেহটা আমবাগানের মাটিতে নিথর হয়ে পড়ে আছে। জয়রামের বুক ফাটা আর্তনাদে চারপাশ যেন ভারী হয়ে উঠল। তিনি ডুকরে কেঁদে বলে উঠলেন, মা, তুই অভিমান করে চলে গেলি, আমায় ছেড়ে চলে গেলি মা। মৃত আদরিনীর গায়ে লুটিয়ে পড়ে জয়রামের এই হাহাকার, এই কান্না, সত্যি বলছি পড়ার সময় আমাদেরও গলা ধরে আসে। তবে এই বিচ্ছেদের করুণ সুর কিন্তু শুধু আদরিনীর মৃত্যুতেই থেমে থাকেনি, এর রেশ রয়ে গিয়েছিল আরও গভীরে। এ ঘটনার ঠিক 2 মাসের মাথায় নিজের সবচেয়ে আদরের আদরিনীকে হারানোর গভীর শোক আর অপরাধবোধে ভুগে জয়রাম মুখোপাধ্যায় নিজেও পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। ভেবে দেখুন, স্রেফ একটা অহংকারের বশে যে গল্পের শুরু হয়েছিল তার শেষটা হলো দুটো হৃদয়ের এমন করুণ অবসানের মধ্যে দিয়ে। এই মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ আর একটা প্রাণের মধ্যে সম্পর্ক ঠিক কতটা আত্মিক, কতটা গভীর হতে পারে। তো পুরো আখ্যানটার দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, তাহলে মূলত 3টে খুব গভীর বিষয় আমরা এখানে দেখতে পাব। প্রথমত, মানুষের ধ্বংসাত্মক অহংকার বা ইগো। জয়রামের ওই একটা দম্ভভরা সিদ্ধান্তই কিন্তু এতগুলো বিপর্যয় ডেকে আনল। দ্বিতীয়ত, অবলা প্রাণীদের বিশুদ্ধ এবং অব্যক্ত আবেগ। তারা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তাদের অনুভূতিগুলো অনেক সময় আমাদের মানুষের চাইতে অনেক বেশি গভীর হয়। আর তৃতীয়ত, সময়ের পরিবর্তন আর ভাগ্যের পালাবদল। সময় বদলালে মানুষের প্রতিপত্তি যে কিভাবে ধুলোয় মিশে যেতে পারে সেটা তো আমরা দেখলামই। আজকের এই আলোচনা শেষ করার আগে আমি আপনাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাববেন বিষয়টা নিয়ে। মানুষ আর প্রাণীর আবেগের মধ্যে আমরা ঠিক কোথায় সীমারেখা টানব? আদরিনীর সেই অভিমান, সেই নিঃশব্দ কান্না কি মানুষের কান্নার চেয়ে কোনো অংশে কম ছিল? সাহিত্যের এই পাতাগুলো যেন বারবার আমাদের নিজেদের অনুভূতিগুলোকেই নতুন করে চিনতে শেখায়। তো আজকের মতো আমাদের এই সাহিত্য বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি আজকের এই গল্পটা আপনাদের নতুন কিছু ভাবতে সাহায্য করবে। সবাই খুব ভালো থাকবেন।